আজকে আমরা চলতরিতের পরবর্তী পর্বে চলে আসব। আজকে আমরা কথা বলবো ওহমের সূত্র, রোধের সূত্র, বিভিন্ন ধরনের রোধের যে সব সমবায় সেই ব্যাপারে। তো আগের দিন আমরা কি কি কথা বলেছিলাম? তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ মাত্রা। এখন তড়িৎ বিভবটা যেরকম বলেছি যে তড়িৎ বিভব হচ্ছে এই রকম জিনিস যে অসীম থেকে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে গেলে যে কাজ করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে কিছু নয়, তড়িৎ বিভব কিন্তু একটা কার্যের। তো যেমন তড়িৎ বিভবের ইউনিট হচ্ছে ভোল্ট, আর ভোল্ট মানে হচ্ছে যে জুল পার কুলম। 1 কুলম চার্জ নিয়ে আমরা যদি 1 কুলম ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গায় আনতে, অসীম থেকে 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গায় আনতে যদি আমাদের 1 জুল কার্য করতে হয়, তাহলে আমরা বলবো এই পয়েন্টটার বিভব হচ্ছে 1 ভোল্ট। তো এবার এই পর্যায়ে আমরা প্রথমেই ওহমের সূত্র দিয়ে শুরু করব। ওহমের সূত্রতে কি আছে? ওহম বলেছিলেন যে তড়িৎ প্রবাহ মানে পরিপ্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের একটা সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? তিনি বললেন যে যদি একটা ধরো এ পয়েন্ট আছে, এ পয়েন্ট, এটা নিম্ন বিভবে আছে, আর একটা বি পয়েন্ট আছে, এই বি পয়েন্ট আছে উচ্চ বিভবে। তো এবার কি হবে? যদি আমি এই দুটোর মধ্যে একটা পরিবাহী তার লাগিয়ে দিই, জুড়ে দিই, তাহলে কি হবে? যে উচ্চ বিভব থেকে কিন্তু নিম্ন বিভবের দিকে প্রবাহ মাত্রা দেখা যাবে। এখন সেই প্রবাহ মাত্রার হিসাব করতে হবে। উনি বললেন যে এই এ আর এই বি, এই দুটোর মধ্যে তো একটা বিভব প্রভেদ আছে। এই যে বিভব প্রভেদ সেইটাকে বের করব। সেই বের করার পরে তারপরে আমি যখন দেখব যে প্রবাহ মাত্রা এদিক থেকে এদিকে আসছে, উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, তখন তার একটা কারেন্ট মাপব। প্রবাহ মাত্রা কি? প্রবাহ মাত্রা মানে হচ্ছে কিউ বাই টি, কত কুলম চার্জ একক সময়ে যাবে। এসআই পদ্ধতিতে যদি সিজিএস বলি তাহলে তো আবার সেটা হয়ে যাবে স্ট্যাট কুলম্বের হিসেবে চলে আসবে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। আর বিভব প্রভেদ যদি আমি এখানে যেমন উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব যদি করি, ভি বি মাইনাস বি এ, এটাকে আমি বলে দিলাম বি। তাহলে কুলম সাহেব বললেন, ওহম সাহেব বললেন যে এই যে বিভব প্রভেদ আর এই প্রবাহ মাত্রা, এরা দুজনের মধ্যে কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে, প্রোভাইডেড, শর্ত আছে, তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা। ভৌত অবস্থা কি কি? যেগুলো ফিজিক্যাল প্রপার্টি, ঘনত্ব, তোমার লম্বা চওড়া, যে ফিজিক্যাল যে সমস্ত কিছু জিনিস, মেটেরিয়ালের উপাদান, সমস্ত কিছু যদি অপরিবর্তিত থাকে, তাহলে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। আমি একটু গুছিয়ে এবার লিখি। ব্যাপারটা এইরকম যে আমরা একটা উচ্চ বিভব আর একটা নিম্ন বিভব, এই দুটোর মধ্যে এই একটা, এটাকে বোঝানোর জন্য একটা আমি এরকম আঁকলাম। এইটা this one is A point, this one is B point. Now suppose VA হচ্ছে এইটার বিভব আর VB হচ্ছে এটার বিভব। আমি ধরে নিলাম VA greater than VB। তো সেইভাবে সেই অবস্থায় এদের দুজনের মধ্যে একটা পরিবাহী তার যদি লাগানো হয়, আর তাদের মধ্যে একটা আই প্রবাহ হবে, এবং এই আই প্রবাহ ভি এ মাইনাস ভি বি এর সঙ্গে সমানুপাতিক থাকবে। কি হলো? এই যদি ভি এ মাইনাস ভি বি, এটাকে যদি আমি ভি বলি, ভি এ মাইনাস ভি বি ধরে নিই, তাহলে আই প্রপোর্শনাল টু ভি।
উল্টো ভাবে লিখলে বলা যেতে পারে ভি প্রপোর্শনাল টু আই। এখানে যদি আমি সমান করি তাহলে এইখানটায় একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবকটার নাম হচ্ছে কে, কে ইকুয়ালস টু ধ্রুবক। এখন এই ধ্রুবকের ব্যাপারটা দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের যদি ভি বাড়ে তাহলে আই বাড়বে, এটা তো ঠিক কথা, যদি কে স্থির থাকে। এবার ভি যত বাড়াচ্ছি আই বাড়াচ্ছি, পরে দেখা গেল যে সমস্ত ক্ষেত্রে ইন অল কেসেস এই কে এর মান কিন্তু বিভিন্ন হচ্ছে। এটা কপারের ক্ষেত্রে কে এর মান অন্য, অ্যালুমিনিয়ামের একটা পরিবাহীর ক্ষেত্রে কে এর মান অন্য, সমস্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। তখন আমরা দেখতে পেলাম যে কে, এই কে কিন্তু বিদ্যুৎ প্রবাহকে বাধা দিচ্ছে। যে কে যদি না থাকতো তাহলে তো সব থেকে ভালো হতো, কিন্তু কে আছে আর এ তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে। তড়িৎ প্রবাহকে যে তাড়িতিক ধর্ম, পরিবাহীর যে তাড়িতিক ধর্ম তড়িৎ প্রবাহকে প্রবাহ হতে বাধা দেয় সেটা হলো রোধ, রোধ করছে। তো এই রোধটাকে বোঝানোর জন্য আমরা এরপরে কি করলাম, এই কেটাকে রিপ্লেস করলাম আর দিয়ে। আর স্ট্যান্ডস ফর রোধ বা ইংলিশে রেজিস্ট্যান্স। তো এই আর এর ব্যাপারটা কি হলো, যে আর তো বাধা দিচ্ছে, বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে এ কি করছে, যে একটা অন্য ব্যাপারে আসি। বাধা দিচ্ছে মানে এটা লস করছে আমাদের, সোজা কথা। বাধা দিচ্ছে, যেই বাধা দিক, সে তোমার রাস্তায় যেতে গেলে যদি কোনো মানুষ এসে তোমাকে ধাক্কা মারে তাহলে সেও তোমাকে বাধা দিচ্ছে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো বা কোথাও যাচ্ছ, আমরা ফ্রিকশন বুঝি। তো ফ্রিকশন হচ্ছে যত বেশি রাস্তা খড় করে তত বেশি ফ্রিকশন। তো আমরা বলি ফ্রিকশন খুব বাজে জিনিস, ফ্রিকশন একদম লস। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, যে ফ্রিকশন যদি না থাকতো তাহলে তুমি পড়ে যেতে, হাঁটতে পারতে না। অর্থাৎ একটা তেল তেলে মেঝে, একদম মেঝের উপরে তুমি ফ্লোরের উপরে পুরো তেল মাখিয়ে দাও, হেঁটে যেতে পারবে? পারবে না। তো এই রকম যেমন ফ্রিকশন ছাড়া অচল, দুনিয়া অচল, ফ্রিকশন মাস্ট বি দেয়ার। হ্যাঁ ঠিক আছে, বেশি মাত্রায় ফ্রিকশন খারাপ, সে তো বেশি মাত্রায় টিভি দেখা খারাপ, বেশি মাত্রায় মোবাইল নিয়ে গেম খেলা খারাপ, কিন্তু বেশি মাত্রায় ফ্রিকশনও যেরকম খারাপ, ফ্রিকশন না থাকলেও কিন্তু দুনিয়া অচল। ঠিক সেই রকম রোধ যদি না থাকে তাহলে কিন্তু দুনিয়া অচল। অর্থাৎ রোধ যদি না থাকে, একটা ঘুরিয়ে জিনিস দেখাই তোমাদের, যে আমরা এখানে কি দেখলাম, ভি ইকুয়ালস টু আর ইন্টু আই, তাহলে আই কত, ভি বাই আর। এবার আমি বললাম যে রোধ নেই, তার মানে ভি বাই শূন্য। ভি কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে কি হয়, অসীম হয়। অর্থাৎ কারেন্ট উইল বি অসীম, প্রচুর কারেন্ট যাবে, এবং এত কারেন্ট যাবে যে তোমার সমস্ত পরিবাহী টরিবাহী জ্বলে যাবে, পুড়ে যাবে। তো কিভাবে পুড়বে সেটা আমরা পরের ক্লাসে আসবো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলে। তো আপাতত এইটা জানা যাক যে রোধ তো দরকার, রোধ আমাদেরকে রাখতেই হবে। এবার রোধের এককে আসি। রোধকে তো বুঝলাম যে রোধ থাকতেই হবে, সবকিছুই ঠিক আছে। তো রোধের একক কি হবে? রোধের একক, এই যিনি এই সূত্রটি আবিষ্কার করেছিলেন, যার গবেষণায় এই রোধ ব্যাপারটা উঠে এসছে, তার নামে দেওয়া হলো যে ওকে, রোধের একক হলো ওহম। ওহম, তো ওহম হচ্ছে ইংরেজিতে ওহম লিখলাম। তো এইটাই হচ্ছে আমাদের রোধের একক। এটাকে আমরা সিম্বলিক্যালি এরকম ভাবে প্রকাশ করি। এবার রোধের যদি একক ওহম হয় তাহলে ওহমের ডেফিনিশনটা কি হবে, সংজ্ঞাটা কি হবে? তো আমরা এখানে দেখছি যে রোধ মানে হচ্ছে আর, যদি ভি ইকুয়ালস টু আই আর হয় তাহলে আর ইকুয়ালস টু কত, ভি বাই আই। যদি ভি ইকুয়ালস টু 1 হয় আর আই ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে, তাহলে রোধের মান হবে 1। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় আর তার ফলে তার মধ্যে দিয়ে যদি
1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে, প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে বলবো সেই পরিবাহীর রোধ হচ্ছে 1 ওহম, অর্থাৎ ওহম ইকুয়ালস টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে একক। তো রোধের এককের পরে আমরা তাহলে 1 ওহম কাকে বলে সেটাও বুঝতে পারলাম। এবার আমরা একটু রোধের একটা রেখাচিত্রে যাব। রোধের রেখাচিত্রে আমরা একদম যদি ইকুয়েশনটাকে দেখি, আমরা ইকুয়েশনটাকে কি দেখলাম যে V ইকুয়ালস টু IR, এইটা হচ্ছে ওহমের সূত্র। তো ওহমের সূত্রের যদি আমি রেখাচিত্র করি, তাহলে এটা গ্রাফ যদি আঁকি, এদিকে দিলাম অনুভূমিক এক্স এক্স অ্যাক্সিসে দিলাম ভোল্টেজ, বিভব প্রভেদ, আর ওয়াই অ্যাক্সিসে দিলাম কারেন্ট, একে আই দিয়ে ডিনোট করা হয়। তো আমাদের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে দেখা যায় এটা হচ্ছে y ইকুয়ালস টু mx এই ধরনের, আর y ইকুয়ালস টু mx ধরনের যে সমীকরণ, সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে রোধের যে রেখাচিত্র, ওহমের সূত্রের যদি রেখাচিত্র করি, তাহলে দ্যাট উইল বি এ স্ট্রেট লাইন, একটি সরল রেখা হবে, এবং তা মূল বিন্দু বা অরিজিন 0 পয়েন্ট দিয়ে পাস করবে। তো এইটা ইয়ে গেল। এবার যে বস্তু, যে কন্ডাক্টর এই ওহমের সূত্র মেনে চলে, তাদেরকে বলা হয় ওহমীয় কন্ডাক্টর, ওহমীয় পরিবাহী। এবার সবাই কিন্তু ওহমীয় পরিবাহী তাহলে মেনে চলে না, কিছু কিছু ক্ষেত্রে আছে, আমরা পরে আসবো, একটু পরেই আসছি। তো যে কারা কারা ওহমের সূত্র মেনে চলে না। এবার আমরা আসবো তড়িৎচালক বল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অন্তর্বর্তনীর যে রোধ, সেই কথায়। তো তড়িৎচালক বল, আগের দিন আমরা কি দেখেছি যে তড়িৎচালক বল হচ্ছে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে একটা কাজ করতে হচ্ছে যে বহির্বর্তনীতে বাইরে থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, যেমন ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট প্রবাহ মাত্রা দেখা গেল। তো এখন যদি উচ্চ বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে তড়িৎ কোষের মধ্যে এটাকে পাঠাতে হয়, তো সেই যে পাঠানো হয়, সেই পাঠানোর জন্য যে কাজ করা হয়, সেটা হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল। এখন একটু বড় করে দেখি, দেখা যাক কি হয়। বর্তনী মানে সার্কিট হচ্ছে সেই জিনিস যেখানে কিনা একটা উৎস থাকতে হবে, তড়িতের উৎস থাকতে হবে, আর একটা রোধ থাকতে হবে, এবং তার সঙ্গে জোড়ার জন্য কিছু তার থাকতে হবে। তারে নরমালি, তার মানে কি পরিবাহী তারে নরমালি রোধ থাকবেই থাকবে, ইউ ক্যান নট অ্যাভয়েড, যেমন ফ্রিকশন অ্যাভয়েড করতে পারি না, তো আমাকে সেটা নিয়েই চলতে হয়। কিন্তু আমরা যদি ঠিকঠাক মাপের রোধ নিই, তো সেক্ষেত্রে আমরা ইয়ে করতে পারবো যে ওটাকে অঙ্কের ক্যালকুলেশনের জন্য ওটাকে নেগলিজিবল করতে পারি। অর্থাৎ আমি যদি এইখানে একটা রোধ রাখি, বহির্বর্তনী কি সেটাও বলছি, এখানে একটা রোধ রাখলাম, আর তার তুলনায় এই যে তার, পরিবাহী তার যেটা, সেইটার ভ্যালু যদি খুব কম হয়, তখন আমরা এইটার ক্ষেত্রে ধরে নেব যে এই তার হচ্ছে রোধ শূন্য তার। এটা ক্যালকুলেশনের জন্য ধরব। এখন উৎস ব্যাপারটা কি? উৎস হচ্ছে একটা তড়িৎ কোষ। সোজা কথায় ব্যাটারি। আমরা মোবাইলে চার্জ দিই, কি দিই? চার্জ যখন দিই, মোবাইলে ভিতরে একটা ব্যাটারি আছে। আমরা টর্চে চার্জ দিই, ভিতরে একটা ব্যাটারি আছে। আমরা আগে এইরকম বড় টর্চ পেতাম, বড় বড় ব্যাটারি থাকতো, আর কিছুদিন পরে সেই ব্যাটারিগুলো না গলে গিয়ে তার মধ্যে থেকে জলীয় পদার্থ বাইরে বেরিয়ে আসতো, এবং এটা খুব বাজে জিনিস ছিল, সব খারাপ করে দিত। তো টর্চের মধ্যে ব্যাটারি যদি গলে যায়, সে সাদা বিচ্ছিরি জিনিস দেখলাম, মানে ছাতা পড়ার মতন জিনিস হতো, আর ছাপ হয়ে যেত। তো মানে ব্যাটারি গলে যাওয়া মানে যা গেল, পুরো টর্চটাকেই আবার সাফ করতে হবে। তো ভিতরে কি থাকে তড়িৎ কোষের মধ্যে?
রাসায়নিক পদার্থ থাকে, তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ হয়। সেই যে রাসায়নিক পদার্থ সেটাই কিন্তু নিজেরা বিক্রিয়া করে চার্জকে উৎপাদন করে। এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় রাসায়নিক বিক্রিয়া থেকে। তো তড়িৎ কোষ হচ্ছে সেই জিনিস যেটার থেকে কিনা যেটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় এবং তার ফলে আমি আউটার টার্মিনালে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক টার্মিনাল পাই, প্রান্ত পাই, যে কিনা দুটোর মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি করে রেখে দিয়েছে। তো আমরা এইখানে এই যে এটা একটা তড়িৎ কোষ বলছি, সেই তড়িৎ কোষের মধ্যে কি হলো যে এটা একটা উৎস, তো এ আর কিছু করবে না, এ একটা ভোল্টেজ সাপ্লাই করবে, বিভব প্রভেদ তৈরি করবে, আমাদেরকে সরবরাহ করবে, যেটা কিনা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা বিভব প্রভেদ সরবরাহ করবে। তো এই যে বিভব প্রভেদ সরবরাহ করবে, আমি যদি এখান থেকে এই যে তার দিয়ে যদি জুড়ে দিই, খুব স্বাভাবিকভাবে এখান দিয়ে প্রবাহ মাত্রা পাওয়া যাবে, এখান দিয়ে প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তো প্রবাহ মাত্রা তো তোমার আর এর মধ্যে দিয়েও গেল, আর এর মধ্যে দিয়ে গেল, মানে এখানে যদি কারেন্ট হয়, আই কারেন্ট হয়, তাহলে এই যে জায়গাটায় একটা এই রোধের কারণে এই জায়গায় একটা ভোল্টেজও খেয়ে নেবে, কনজিউম করবে। তো সেই জিনিসটা হচ্ছে আই ইন্টু আর। আই ইন্টু আর মানে কি? ভি। এখন আবার আমি এর মধ্যে ফিরে আসছি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তো ভি ছিল, আর আমি বলেছি যে এইখানে কোনো রোধ নেই, এখান আর এখানের মধ্যে কোনো, এই যে এই জায়গাটার মধ্যে ছিল ভি, আর এই যে তারে কোনো রোধ নেই, অর্থাৎ এই যে ভি সেটা আমি অ্যাপ্লাই করেছি কেবল, এটাকে যদি সোজা করে দিই, ধরো তারগুলোকে খুলে আমি সোজা করে দিলাম, তাহলে কি হলো, এরকম হবে। তো এখানটায় আর হলো, এই যে এখানটায় আই হলো, আর এইখানটায় এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে ভি। তো এই যে এটা তো ওহমের সূত্রের মতন, তাহলে ভি ইকুয়ালস টু আই আর কেন, এটা আমি লিখতে পারি। বাস্তবে কি হয়, ভিতর থেকে এবার কারেন্টটাকে তো যেতে হবে, একে তো এই দিক দিয়ে বিভব প্রভেদ তৈরি করতে যেতে হবে। যাওয়ার সময় কি করে, এ প্রচন্ড ভাবে বাধা দেয়, না যেতে দেবো না, প্রবাহ মাত্রা আমি আমার মধ্যে দিয়ে যেতে দেবো না, পরিষ্কার কথা। এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অন্তর্বর্তনীর রোধ। আমাদের এখানে এই যে ব্যাটারি, এইটা একটা আলাদা, এটা ঘরের মধ্যে আছে, এটা আমাদের পাওয়ার হাউস, ঠিক আছে। তো এ হচ্ছে অন্তর্বর্তনী, এই বাইরেরটা হচ্ছে, এটা হচ্ছে বহির্বর্তনী। তো এই বহির্বর্তনীতে তো আমি এটা করলাম, অন্তর্বর্তনীতে একটা ধাক্কা মারছে, সেই ধাক্কাটাকে, সেই যে রোধ, সেটাকে আমরা বলি আর, স্মল আর। এখানে কত কারেন্ট যাবে, যদি এইখান দিয়ে আই কারেন্ট যায়, এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে আই কারেন্ট। এই আই কারেন্টকে বাধা দিচ্ছে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমি ছোট আর দিয়ে দিয়েছি। তাহলে ভিতরে যে বাধা প্রাপ্ত হবে, ভিতরে যে জিনিসটা হবে, অন্তর্বর্তনীতে একটা বিরোধী বসে আছে, তার মান হচ্ছে ভি টোটাল মিলিয়ে। এবার একে তো ওভারকাম কাকে কে করবে, একে ওভারকাম করে তোমাকে কারেন্ট চালাতে হবে। যদি এটা প্রচন্ড বেশি হয়ে যায়, ভীষণ বেশি হয়ে গেল, এই যে আরটা খুব বেশি হয়ে গেল, তখন কি হবে, তখন এ আর বিভব প্রভেদ এইখান দিয়ে আর কারেন্টকে যেতে দেবে না, এইখানে ব্লক হয়ে গেল। আর তুমি কি বলবে, মোবাইল ডিসচার্জ হয়ে গেছে, আমার মোবাইলটা চার্জে দিই, পরিষ্কার কথা। তো ব্যাটারি ডিসচার্জ হয়ে যাওয়া মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এত বেড়ে গেছে যে কোনো প্রবাহ মাত্রা তার মধ্যে দিয়ে চলবে না, এবং তার দুই প্রান্তের বিভব প্রভেদ প্রচন্ড কমে গেছে, আর সে বিভব প্রভেদ তৈরি করতে পারছে না। তো তখন আমি কি করব, তো সেক্ষেত্রে আমি ব্যাটারিটাকে চার্জ দেব বা আমি উৎসটাকে রিপ্লেস করব। আমরা এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু আই আর প্লাস আই আর, অর্থাৎ
এইটা হলো এই কোষের তড়িৎচালক বল, যে বলটা কিনা এক বহির্বর্তনীর রোধের বিরুদ্ধেও কাজ করছে, অন্তর্বর্তনীর রোধের বিরুদ্ধেও কাজ করছে, করে এই যে তড়িৎ বর্তনী, এই যে সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট, তার মধ্যে দিয়ে একটা আই কারেন্ট পাঠাচ্ছে। তো সোজা কথায় আমি এখান থেকে কি পেলাম, আমি এটা মুছি, এইখান থেকে আমি এবার বলতে পারি আইআর মানে কি বলেছি, ভি, ভি প্লাস আই আর, অর্থাৎ এইটা হলো তড়িৎ চালক বল। পরিষ্কার একদম, এটা নিয়ে কোনো যেন কনফিউশন না থাকে যে তড়িৎ চালক বল সমান হচ্ছে বিভব প্রভেদ প্লাস এইটা হচ্ছে নষ্ট ভোল্ট, লস ভোল্ট, এই যে আইআর, এটা ইন্টারনাল ড্রপ বলা হয়। মানে যখন যখন কিনা তোমার যখন আমরা বলি কি জানো তো, যদি আমি আই যদি না পাঠাই, ধরো এইখানে আমি এরকম করেছি যে আমি একটা সুইচ লাগিয়ে দিলাম, কেমন, আমি এখানে একটা সুইচ লাগিয়ে এখানে একটা সুইচ লাগিয়েছি, এই সুইচটার নাম দিলাম কে। এখন এই যদি আমি এইটাকে অন করে দিয়েছি, তাহলে এটা ঠিক আছে। এবার আমি এটাকে কেটে দিলাম, সুইচটাকে অফ করে দিলাম, কি হবে, এই প্রবাহ মাত্রা কিন্তু আর যাবে না, এইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে তো কি হলো, আই চলবে না, আই শূন্য। আই যদি শূন্য হয় তাহলে এইটা কত হবে, শূন্য। E equals to V plus I R. I যদি শূন্য হয়, কোনো যদি প্রবাহ মাত্রা না থাকে, তাহলে E equals to V। অর্থাৎ মুক্ত বর্তনীতে যদি আমি সার্কিটকে বন্ধ করে রাখি, মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ দুটোই সমান। আর বদ্ধ বর্তনীতে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স এর মধ্যে কাজ করবে। এবার আমি আবার রোধে ফিরে আসব। আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝেছি, তো আমি রোধে আবার ফিরে আসব, কারণ রোধের কিছু সূত্র আমাদের এবার জানতে হবে। ওহমের সূত্রে কয়েকটা জিনিস বলেছিল, একটা হচ্ছে তাপমাত্রা বলেছিল, আর হচ্ছে অন্যান্য ভৌত অবস্থা। তো তাপমাত্রার ক্ষেত্রে কি হয়, এক নম্বর হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা নরমাল, সাধারণভাবে যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে, রোধ তাহলে বাড়বে। তাপমাত্রা যদি কমে, রোধ কিন্তু কমবে। এটার একটা সহজ ফর্মুলা আছে, যদি আর টি হয়, টি ডিগ্রি তাপমাত্রায়, তাহলে এটার মান হবে আর জিরো, 0 ডিগ্রি তাপমাত্রায় তার যে রোধ, ইন্টু 1 প্লাস আলফা টি। এই সেটা আমরা পরে, এটা তোমাদের এই সিলেবাসে নেই, আমি এমনি বললাম। তো তাপমাত্রা সোজাসুজি এটা জেনে রাখো যে তাপমাত্রা রোধ, যে কোনো ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা যত বাড়বে তত রোধ বাড়বে, তাপমাত্রা যত কমবে তত রোধ কমবে। অর্থাৎ তুমি যদি হিমালয়ে কোনো জিনিসের একটা রোধ নাও, একটা তার নিয়ে গিয়ে এভারেস্টের মাথায় একটা রোধ নিলে, মাপলে, এভারেস্টের মাথায় গিয়ে কেউ রোধ মাপে কিনা জানি না, তো এভারেস্টের মাথায় গিয়ে কেউ একজন রোধ মাপলো, তারপরে এসে চলে এলো ইসলামাবাদ, পৃথিবীর উষ্ণতম স্থান, শহর, একদম গিয়ে সেখানে রোদ মাপতে গেল, দেখা গেলো রোদটা বেড়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করলে এটা বেড়ে যাবে। ইভেন না এরকম, এটা খুব কমন একটা এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, যে তুমি এমনি নর্মাল টেম্পারেচারকে রোদ দিলে, আর এবার তারকে গরম করলে হিটার দিয়ে দেখো যে কত রোদ আসছে, তো দেখা যায় যে ইয়ে হচ্ছে। তো আমি এবার পরবর্তী এর পর্যায়ে আসি। 1 নম্বর তাপমাত্রার কেসটা তো বুঝলাম, অন্যান্য অবস্থা দেখা গেছে যে রোধ, যে কোনো রেজিস্ট্যান্স, এটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে তত রোধ বাড়বে। হ্যাঁ, প্রোভাইডেড তুমি আবার এটা তারটার প্রস্থচ্ছেদ সেটাকে কিন্তু এক রাখতে হবে, সেটাকে ধ্রুবক রাখতে হবে। অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল, যখন প্রস্থচ্ছেদ অপরিবর্তিত বা ধ্রুবক, তো
যত লেন্থ যত বাড়বে, তারের যত লেন্থ বাড়বে তত তার রেজিস্ট্যান্স বাড়বে। সেই জন্যে যত বলা হয় না, ট্রান্সফরমার থেকে যত দূরে যায় তত রোধ বেড়ে যায়। সেটা আরও অন্য অনেক অনেক ব্যাপার আছে, মোটামুটি এটা জেনে রাখো। ধরো এখান থেকে একটা ব্যাটারিতে তুমি একটা কোনো ব্যাটারি দিয়ে যদি তুমি আলো জ্বালানোর চেষ্টা করো, তো 1 মিটার দূরে আলোর যা ঔজ্জ্বল্য থাকবে, 100 মিটার দূরে গিয়ে আলোটা টিম 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 করবে, মানে ঔজ্জ্বল্য কমে যাবে। পরিষ্কার কথা, তার কারণ হচ্ছে এটাই যে রোধ অনেকটা বেড়ে গেছে। দ্বিতীয়, রোধের দ্বিতীয় সূত্র কি? আর প্রপোর্শনাল টু এ। এ ফর এ হচ্ছে এটা এল ইকুয়ালস টু দৈর্ঘ্য, এ ইকুয়ালস টু প্রস্থচ্ছেদ। এক্ষেত্রেও আমরা বলবো যে যখন দৈর্ঘ্য অপরিবর্তিত, এ কি? এটা কি? এটা এই যে এইটা যদি কন্ডাক্টর হয়, আমার এইটা এই যে মার্কার পেনটা, এটা হচ্ছে এর কন্ডাক্টর, এটা গোলাকার। এটাকে যদি আমি পরিবাহী হিসেবে ব্যবহার করি, এটা যদি সলিড একটা পরিবাহী হয়, তাহলে এর প্রস্থচ্ছেদ কত হবে? প্রস্থচ্ছেদ হবে এই দিকের যে গোলাকার অংশটা, সেটা হচ্ছে ওর প্রস্থচ্ছেদ। তার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আর যদি এর ডায়ামিটার রেডিয়াস হয়, আর যদি এর ব্যাসার্ধ হয়, তাহলে এর প্রস্থচ্ছেদ হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ এইটার এই যে প্রস্থচ্ছেদের এর একক কি হবে? মিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার স্কোয়ার। যাই হোক, সেসব একটা তো এ মানে প্রস্থচ্ছেদ। এবার আর একটা কেস, যদি এটা গোল না হয়ে যদি এটা এখন বর্গাকার হতো, তাহলে তার ক্রস সেকশন কিরকম হতো? এ স্কোয়ার। যদি বাহু বর্গাকারের বাহু যা হতো, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদ হতো এ স্কোয়ার। তো সেটারও ইউনিট ওই মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। সেসব তোমরা টেনের ছেলে মেয়ে, তোমাদের অত ওই নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তো আমি এখন তো এটাকে কি বলেছি? প্রস্থচ্ছেদ অপরিবর্তিত। এটাকে বলেছি দৈর্ঘ্য অপরিবর্তিত। যদি দুটোই অপরিবর্তিত না হয়, দুটোই যদি ভ্যারি করে, তখন এটাকে মিশিয়ে দিতে পারি। আর প্রপোর্শনাল টু এল বাই এ, এইটা হলো রোধের সূত্র। এখান থেকে আমি যদি ধ্রুবক একটা এনে এইটাকে সমান করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ধ্রুবক আনি, সেই ধ্রুবকটাকে আমরা বলি রো ইন্টু এল বাই এ। এই রোটা নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর। বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে তার রো। অর্থাৎ এই যদি রো অন্য কিছুর উপরে কিন্তু নির্ভর করবে না, রো বা যাকে আমরা বলি রোধের ধ্রুবক বা রোধাঙ্ক, তো সেটা নির্ভর করে হচ্ছে মেটেরিয়ালের উপাদানের উপর, মেটেরিয়ালের নিজস্ব, এবার ওটাও চেঞ্জ করে তাপমাত্রার সঙ্গে। তো সেটাও একটা বড় ব্যাপার। তো আমাদের এই রোধের সূত্র যেটা পেলাম যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এখান থেকে আমরা বলতে পারি রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। এই যে এর এককটাকে দেখা যাক। আর এর একক কি? ওহম। এর একক কি? এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার। লেন্থের একক কি? মিটার। তো আমি এইখানটায় কেটে দিলাম, এটার হচ্ছে ওহম মিটার। আর সিজিএস হলে এটার ইউনিট হবে ওহম সেন্টিমিটার। তো এই গেল হচ্ছে রোধাঙ্কের কথা। রোধাঙ্ক এবার তাহলে ব্যাপারটা কি? খুব তো হলো, এবার একটা ডেফিনিশন তো দিতে হবে যে এখন যদি আমি এই এর এ ইকুয়ালস টু 1 ধরি আর এল ইকুয়ালস টু 1 ধরি, মানে এটা 1 মিটার স্কোয়ার ধরলাম, এটা 1 মিটার ধরলাম, সেক্ষেত্রে এইটা হবে 1, এটাও হবে 1। এই দুটোর ক্ষেত্রে আমি বসিয়ে দিলাম, সেক্ষেত্রে হবে কি? আর ইকুয়ালস টু রো। যদি প্রস্থচ্ছেদ 1 হয়, 1 প্রস্থচ্ছেদ 1 মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, জিনিসটা কিরকম দেখতে হবে দেখা যায়। আমি একটা জিনিস আনবো যেটার
দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ সব 1 1 1। এই যে জিনিসটা, এটা 1 এটা 1 এটা 1, তাহলে প্রস্থচ্ছেদ কি হলো? এই যে এটা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ হচ্ছে 1 আর এর দৈর্ঘ্য হচ্ছে 1। ঠিক আছে, তো তাহলে এইটা আমি একটা মনে করো একটা চৌকো, যেমন গ্রিলের লোহার বার হয় না, চৌকো একটা লম্বা ডান্ডা, তার থেকে তার সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, মানে এদিকে 1 মিটার এদিকেও 1 মিটার, তাহলে টোটাল 1 × 1 1 মিটার স্কোয়ার হয়ে যাবে। তো সেখান থেকে আমি একটা টুকরো কেটে নিয়েছি, যেটার এই দিকটা 1 এদিকটা 1 এদিকটা 1। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তল এবং এই পিছনের তল, এই দুটোর মধ্যে যে রোধ, সেটাই হচ্ছে এর রোধাঙ্ক। একক বাহু বিশিষ্ট কোন ঘনকের দুইটি বিপরীত তলের মধ্যে যে রোধ, তাকে ওই উপাদানের রোধাঙ্ক বলা হয়। এখানে উপাদান কথাটা যদি তুমি না লেখো, তাহলে কিন্তু কেটে 0 বসিয়ে দেবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। উপাদান অর্থাৎ রোধাঙ্ক হচ্ছে জিনিসের, পরিবাহীর উপাদানের উপর একান্তভাবে নির্ভরশীল। আর রোধাঙ্কের ডেফিনিশন আমি এরকম ভাবে বললাম, আমি ওই যে বলছি যে এটা একটা তার, এটা একটা খুব বড় লম্বা তার, তার থেকে আমি না এরকম কেটে নিয়েছি। যদি সেন্টিমিটারে বলি, 1 সেন্টিমিটার একটা আমি টুকরো কেটে নিয়েছি, আর এর সেকশনাল যে ক্রস সেকশন প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে লম্বা দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এরকম ভাবে একটা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার কেটে নিয়েছি। তো তার পরিবাহী ছিল, প্রচুর লম্বা তার ছিল, তার থেকে আমি একটুখানি খাট করে কেটে নিয়েছি। তো এখন আমি বলবো যে এই ফেসের সঙ্গে এই ফেসের যে রোধ, সেটা হচ্ছে এই উপাদানের রোধাঙ্ক। তো এই রোধাঙ্কের সঙ্গে সঙ্গে পাশাপাশি আরেকটা জিনিস আসবে কিন্তু, যেমন রোধ বাধা দেয়, রোধের যদি উল্টো করি তখন সেটাকে বলা হয় পরিবাহিতা। রোধকে যদি 1/রোধ ইকুয়ালস টু পরিবাহিতা। বানান ভুল হতে পারে, তাহলে 1/রোধাঙ্ক সমান হচ্ছে পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্ককে আমরা যেমন রোধাঙ্ককে কি দিয়ে ডিনোট করি? রো দিয়ে ডিনোট করি। পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। রোধাঙ্ক যত বাড়বে পরিবাহিতাঙ্ক তত কমবে। যদি একটা নিম্ন রোধাঙ্ক যুক্ত যে তার নাও, তাহলে তার পরিবাহিতাঙ্ক একদম ফাটাফাটি, খুব ভালো পরিবাহিতা হবে তার মধ্যে দিয়ে। অর্থাৎ পরিবাহিতাঙ্ক যার কম, তার মধ্যে দিয়ে সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডাকশন হয়। এবং পরিবাহিতাঙ্ক সিলভারের ক্ষেত্রে প্রচুর বেশি অ্যাজ কম্পেয়ার টু কপার বা অ্যালুমিনিয়াম, যাই বলো। আচ্ছা, এরপরে আমরা আসব যে কন্ডাক্টর এবং ইনসুলেটর, পরিবাহী এবং অন্তরক। আমরা তো পরিবাহিতার কথা বলছি, রোধের কথা বলছি, তাহলে পরিবাহী হচ্ছে সেই জিনিস যার মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন হতে পারে। নর্মালি সমস্ত মেটাল, সমস্ত যেসব ধাতব পদার্থ, তারা প্রত্যেকে পরিবাহী হয়। তো যেমন একটা গলিত ধাতু, নর্মালি যেটা গলিত পারদ, তো তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়। তো যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে সেটাকেই বলবো পরিবাহী। আর যার মধ্যে দিয়ে, যেমন কাঁচ, কোয়ার্টজ, এইসব প্রচুর কিছু, পোর্সেলেন, কাঠ, এই সমস্ত যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে না, সেটাকে বলা হয় অপরিবাহী বা অন্তরক। এছাড়া এবার আমি আগে যেরকম বলেছিলাম যে ওহমিক কন্ডাক্টর বললাম না, তো যারা ওহমের সূত্র মেনে চলে তারা হচ্ছে ওহমিক কন্ডাক্টর। তো তারা কিছু কিছু জিনিস আবার মেনে না চলে, তারা খারাপ। দেখা গেছে যে সিলিকন, জার্মেনিয়াম,
এইসব দু তিনটে জিনিস আছে, তারা না তাদের অবস্থা এরকম, মানে নজজ নতস্ত, মানে তারা কোন দিকে যাবে সেটা বুঝতে পারে না। নর্মাল কেসে কোনো কোনো তড়িৎ পরিবহন করবে না, মানে কিচ্ছু করবে না। কিন্তু যদি দেখা যায় যে তাপমাত্রা বাড়িয়ে দেয়, উমা তারা পরিবহন করে। তো বিশেষ পরিস্থিতিতে যে সমস্ত জিনিস তড়িৎ পরিবহন করে, পরিবাহীর মতন আচরণ করে, তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। আমি যদি এটা রেখাচিত্র আঁকি, এখানে টেম্পারেচারের কথায় আসি, টেম্পারেচার কেলভিনে, আর এখানে আসবো হচ্ছে তোমার রোধাঙ্কের কথা, যেমন ওহম মিটার হতে পারে, ওহম সেন্টিমিটার হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়ে, মানে যেমন আমি আগে একটু আগে বললাম না, R0 ইকুয়ালস টু RT ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। রোধাঙ্কের ক্ষেত্রেও তাই, রোধাঙ্কের ক্ষেত্রেও না ওই রকম একটা সম্পর্ক দেখা যায়, যে আমরা এরকম একটা গ্রাফ পাই, যত তাপমাত্রা বাড়বে তত হুয়ারেস আমি যদি অর্ধ পরিবাহীর, এখানে হচ্ছে আমি কি বললাম যে স্বাভাবিক মানে সে পরিবাহী, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ওই একই জিনিস যদি আমি আঁকি, এদিকে হচ্ছে কি করলাম টেম্পারেচার ইন ডিগ্রি কেলভিন, আর এদিকে হচ্ছে রোধাঙ্ক যদি করি, তাহলে গ্রাফটা এইরকম হয়। প্রথমে তো টাইট দেখাচ্ছিল, না আমি তো হাই রেজিস্ট্যান্স থাকে, আমি কোনো ইয়ে করি না, আমি একদম ইনসুলেটর, যেই না টেম্পারেচার বাড়ানো হয়েছে একদম হুড় 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 করে ও সাপ্লাই করে দেয় বিশেষ পরিস্থিতিতে। কিন্তু এই সিলিকন জার্মেনিয়াম অর্ধ পরিবাহীর মতন ব্যবহার করে। এছাড়া আর একটা জিনিস আছে, আর একটা জিনিস কি, সেটা হলো অতি পরিবাহী। রোধাঙ্কের ক্ষেত্রে আমরা কি বললাম, যে তাপমাত্রা বাড়ালে রোধাঙ্ক বাড়ছে, তাপমাত্রা কমালে রোধাঙ্ক কমছে। তাহলে রোধাঙ্ক কমছে, তাপমাত্রা আরো কমালাম, আরো রোধাঙ্ক কমলো, আরো কমালাম, আরো রোধাঙ্ক কমলো। এবার কমাতে কমাতে এমন একটা পরিস্থিতি তো আসতে পারে যেখানে এত তাপমাত্রা কমিয়ে দিয়েছি যে রোধাঙ্ক শূন্য হয়ে গেল। ঠিক সেই সময়টাতে আমরা বলবো ওটি হচ্ছে একটি অতি পরিবাহী সুপার কন্ডাক্টর। এটা এখনো গবেষণা স্থলে রয়েছে, কিন্তু গাণিতিকভাবে জিনিসটা কিন্তু খুব সত্যি কথা, যে আমি যদি তাপমাত্রা বাড়ালে রোধাঙ্ক বাড়ে বলি, আর তাপমাত্রা কমালে রোধাঙ্ক কমছে, তাহলে তাপমাত্রা কমাতে কমাতে আমি একদম শূন্য থেকে অনেক নিচে নিয়ে চলে গেলাম। তখন সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয় অতি পরিবাহী। মোটামুটি এই তোমার 4 ডিগ্রির আশেপাশে, 4 ডিগ্রি কেলভিনের আশেপাশে না পারদ মার্কারি, এটা কিন্তু অতি পরিবাহীর মতন ব্যবহার করে। এত কমে যায় তার রোধ, এত কমে যায় যে সেটা অতি পরিবাহীর মতন কাজ করে। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি, মানে দরকার হয়ে পড়ে যে এটার রোধটা একটু কমালে ভালো হতো, একটু আমি অন্যরকম এফিসিয়েন্সি পেতাম, কর্মদক্ষতা একটু অন্য হতো। তো যাই হোক, সেটা এখনো গবেষণা স্তরে আছে যেটা বললাম। তো সেই নিয়ে আর আমরা বিশেষ আলোচনা করব না। এবার আসবো হচ্ছে শেষ অংশ, যেটা হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায় কি, মানে অনেক কটা রোধ আছে, আমার হাতে প্রচুর রোধ আছে, সেই রোধগুলোকে আমি যদি জুড়তে চাই একটা পরিবাহীর সঙ্গে, যে তার মধ্যে দিয়ে এটা আমি কারেন্ট পাস করাবো, তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে চালাবো, সেক্ষেত্রে ধরো আমার কাছে এরকম একটা মানে 3খানা রোধ আমাকে বাবা দিয়ে গেছে। এরকম একটা আছে, এরকম একটা রোধ আছে। এটা কিন্তু রোধের মানে রোধ যখন আমরা আঁকি না, তখন কিন্তু এরকম ভাবেই আঁকি, এই যে কিড়ি দিয়ে এরকম একটা রোধ। অর্থাৎ মানে মোটামুটি এটা মনে রাখতে পারো যে না, একটা রাস্তায় বাম্পার আছে প্রচুর, যেতে গিয়ে যেমন গাড়ির স্পিড হালকা হয়ে যায়, সেরকম তড়িৎ প্রবাহ ওই রোধের মধ্যে যেতে গিয়ে একটু টাইট হয়ে যায়। আর এছাড়াও আরেকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এইটা এই সিম্বলটাও ইউজ করা হয়। কেমন? তো যাই হোক, আমার বক্তব্য সেখানে ছিল না, আমি এখানে আরেকটা ছোট্ট রোধ দিয়ে দিচ্ছি। এখন এই 3টে রোধকে বলছে যুক্ত করতে হবে, যে 3টে রোধই তখন কিন্তু কাজে লাগাতে হবে।
তো এখন একটা ধরো একটার হচ্ছে 1 ওহম, একটা 2 ওহম, একটা হচ্ছে 3 ওহম এদের রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে এখন যদি এদেরকে জুড়ি তখন আমরা এরকম করে জুড়তে পারি যে এই রকম করে এর 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 একটা পয়েন্ট থেকে এর একটা পয়েন্ট, এর একটা পয়েন্ট থেকে আমার আবার পেনে কালি দিয়ে গেছে, এর একটা পয়েন্ট থেকে এর একটা পয়েন্ট, ফাইনালি এই যে যেটা পেলাম এই দুটোর মধ্যে আমি বিভব প্রবাহ প্রয়োগ করতে পারি। এটা কিন্তু ব্যাটারির সিম্বল আমি যেটা আঁকলাম, ঠিক আছে? তাহলে এখান দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আমি জিনিসটাকে একটু সুন্দর করে আঁকি, এটা ঘিচি ঘিচি হলো তো, এই জিনিসটাই আমি এরকম ভাবে আঁকতে পারি। এখান থেকে এখান অবধি যেটা এঁকেছি সেটাই আমি এখানে দিলাম, এখানে হচ্ছে 2, এখানে 3, এখানে 1, অসুবিধা নেই। তো এই যে জিনিসটা এখানে অবধি ধরো এই রেজিস্ট্যান্স, এটার নাম দিয়েছি আমি বি, এটার নাম দিয়েছি আমি সি। তো এই এ বি সি তিনটাকে লাইন দিয়ে যদি জুড়ে দিই সেটাকে বলবো আমরা শ্রেণী সমবায়। শুধু পরিষ্কার একটার পর একটা ট্রেনের বগি যেরকম লাগানো থাকে সেরকম লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পরিষ্কার শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি অসুবিধা হয় বা কি সুবিধা হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে এর যদি একত্রিত এখান থেকে এখান অবধি, তাহলে এখন একটা রোধ হিসেবে যদি আমি ব্যবহার করি সেটাকে আমরা বলবো তুল্য রোধ। তুল্য রোধ মানে হচ্ছে যে সবকটার যোগফল 2 + 3 + 1 = 6 এত ওহম। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে দেখো বেশি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ইন্ডিভিজুয়াল এককভাবে প্রত্যেকটা রোধের থেকে বেশি, 1 নম্বর। 2 নম্বর, এবার এখানে যদি আমি একটা বিভব প্রভেদ প্রয়োগ করি, একটা তড়িৎ কোষকে যোগ করি, সেই তড়িৎ কোষের কারণে যদি একটা কারেন্ট সাপ্লাই হয় তাহলে এই তড়িৎ প্রবাহ এখান দিয়েও যাবে আই, এখান দিয়েও যাবে আই, আবার এখান দিয়েও যাবে আই। তাহলে 2 নম্বর কথা কি, যে শ্রেণী সমবায়কে যদি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু প্রত্যেকটির মধ্যে দিয়ে সমান যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ধরো এইটা আমি 6 ওহম বের করেছি, আমি যদি এইখানটা বলি যে 6 ভোল্ট আছে, তাহলে আমার কারেন্ট কত হবে? ওহমের সূত্র V/R, তাই না? তাহলে এইখানটায় ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট বাই 6 ওহম = 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার, গিয়ে আবার এখান দিয়ে ফেরত চলে আসবে এবং এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার চলতে থাকবে। আমি এইখানে এই কোষের আন্তর যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু ক্যালকুলেট করিনি। যদি তোমাদের অঙ্কতে দেওয়া থাকে, স্পেসিফিক্যালি দেওয়া থাকে যে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এত, এটা ছোট আর দিয়ে যদি দেওয়া থাকে, তাহলে তোমাকে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কনসিডার করতে হবে অঙ্ক করার সময়। যদি না বলে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 ধরে চলতে হবে। এটা হচ্ছে কনভেনশন। আচ্ছা, এবার এইখানে হলো দুটো জিনিস আমি বলেছি, কিন্তু এখন অবধি 3 নম্বর জিনিস বাকি আছে। দুটো বলেছি কি, একটা হচ্ছে তুল্য রোধ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়। 2 নম্বর হচ্ছে কি, কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমান যায়। এবার ভোল্টেজ বিভব প্রভেদটা তাহলে কি হবে? বিভব প্রভেদ কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স হবে, VA হবে এখানে, VB হবে এখানে, VB VC হবে এখানে। হ্যাঁ, যদি সবকটার ভ্যালু সমান থাকে তাহলে ওকে, তাহলে কোনো ব্যাপার না। তাহলে এখানে সবকটাই VA = VB = VC, আর এই V হবে VA + VB + VC, সবকটার যোগফল। এবার এইটাতে যদি আমি এখন বলি যে না, এই ভিটাকে তুমি IR দিয়ে করো, খুব ভালো করে বুঝবে কিন্তু, এই ভিটাকে IR দিয়ে যদি করি তাহলে এই I তো সবারই ক্ষেত্রে সমান, কিন্তু R হচ্ছে এখানে ধরো I × 2 + I × 3 + VC, তার মানে I × 1। অর্থাৎ এই প্রত্যেকটাকে আমি কিন্তু V = IR দিয়ে আমি করে দিয়েছি। এবং এক্ষেত্রেও দেখবে, যদি আমি এখন যেখানে 1 পেলাম না, 1 × 2, 1 × 3, 1 × 1, তার মানে টোটাল দিয়ে আবার দেখবে 6 ভোল্ট হয়ে যাবে। একবার ভালো করে দেখবে, বইয়ে অঙ্কগুলো দেখবে,
খুব সুন্দরভাবে বোঝা যাবে যে শ্রেণী সমবায় কিচ্ছু না, শ্রেণী সমবায় সব প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আলাদা আলাদা। যদি রেজিস্ট্যান্সগুলো সব সমান মানে থাকে তাহলে প্রত্যেকটার অ্যাক্রসে যে বিভব প্রভেদ, প্রত্যেকটার অ্যাক্রস বলা হয় এটাকে, প্রত্যেকটার দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেগুলো সমান হয়ে যাবে। আর এগুলো টোটাল যেটা হবে সেটা মূল বিভব প্রভেদের সঙ্গে সমান হয়ে যাবে। আর কারেন্ট হবে সব গাড়ির ক্ষেত্রে সমান। হ্যাঁ, যদি আলাদা আলাদা রোধ থাকে তাহলে আলাদা আলাদা বিভব প্রভেদ হবে। এবার আসবো দ্বিতীয় একটা অপশন, সমান্তরাল সমবায়, এবং সেটাই শেষ অপশন। কিন্তু সমান্তরাল সমবায় কি? সমান্তরাল সমবায় হচ্ছে এই যে তিনখানা, আগের বার কি বললাম যে শ্রেণী সমবায় একদম রেলগাড়ির বগির মতন একটার পিছনে একটা একটার পিছনে একটা লাগিয়ে দিলাম, দিয়ে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে যেটা হলো সেটা হচ্ছে তুল্য রোধ। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এরকম হয় যে অনেকের এরকম গলার হাড় থাকে না, অনেক মেয়ের এরকম একটা হাড়ের সঙ্গে অনেক কটা হাড়, এরকম একটা হাড়, এই মানে একটা হাড়ের মধ্যে দিয়ে সামনে লাস্টে দুটো হয়ে যাবে। তো এইটা হচ্ছে সমান্তরাল সমবায়। আমি তিনখানা রেজিস্ট্যান্স নিয়ে, তিনখানা রোধ নিয়ে এরকম ভাবে সমান্তরাল সমবায় করবো। দেখবে এই যে এই একটা, এখানেও আরেকটা জুড়ে দিলাম, এখানেও আরেকটা জুড়ে দিলাম। তো এই যে পয়েন্ট, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে, এই দুটো হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এটাই আমাদের সমান্তরাল সমবায়। এই সমান্তরাল সমবায় কি হলো যে এইটা যদি মান R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে আমরা বলবো তুল্য রোধ 1/R equals to 1/R1 plus 1/R2 plus 1/R3। এই ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় না? তো আমি যদি এখন আগের মতন R1 সমান 1 ওহম বলি, R2 সমান 2 ওহম বলি, আর R3 সমান 3 ওহম বলি, তাহলে কি হবে দেখা যাক তো। 1/R equals to 1/1 plus 1/2 plus 1/3 equals to 1 plus লসাগু করে দিই 6, তাহলে হচ্ছে উপরে 6 গেল, 3 গেল, 2 গেল, ভুল হলে কিছু মনে করো না। 11/6 equals to, এবার 11/6 যখন গেল তাহলে 1/R equals to 11/6, তাহলে R কত হবে? R equals to 6/11, অর্থাৎ 6/12 মানে তো 0.5, তাই না? এটা হাফের থেকেও কম, 0.5 এর থেকেও কম। অথচ আমার যে রোধগুলো কি ছিল, মিনিমাম যে রোধ ছিল সেটা ভ্যালু ছিল 1। তাহলে কি এর থেকে কি পাওয়া গেল যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ ইন্ডিভিজুয়াল রোধদের থেকে কম হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রোধ এর থেকে কম হয়। তো এই যে জিনিসটা, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর, আগের বার আমরা কি বলেছিলাম যে প্রবাহ মাত্রা, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম যায়। এখানে যদি প্রবাহ মাত্রা করায় কি হয়, দেখা যাক আমি একটা না ব্যাটারি আবার লাগিয়ে দিচ্ছি, ব্যাটারিটার পরিচালক বল কমে যাচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই, লাগিয়ে দিলাম। এইখানে এর যদি বিভব প্রভেদ আমি ভি পাই, আবার এইখান দিয়ে যদি আই কারেন্ট পাঠায়, তো সেই আই কারেন্টটা দেখো এদিকে একটা আলাদা হয়ে যাবে, I1 হয়ে যাবে, এদিকে আবার এই আলাদা রাস্তা নেবে, I2 হয়ে যাবে, এ আবার আলাদা রাস্তা নেবে, I3 হয়ে যাবে। যদি তিনখানা রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হয়, যদি একই মাপের মানের রেজিস্ট্যান্স হয়, রোধ হয়, তাহলে কিন্তু সবকটার ক্ষেত্রে I1 equals to I2 equals to I3 হবে। কিন্তু যদি না হয় তাহলে এগুলো আলাদা আলাদা হবে। আবার মজার ব্যাপারটা কি হচ্ছে যে এখান দিয়ে আবার এ তো I1 হয়ে ফিরে আসছে, এখান দিয়ে I1 হয়ে ফিরে আসছে, এখান দিয়ে I1 হয়ে যাচ্ছে, দিয়ে আবার এখানে কি হবে, আলটিমেটলি দিস উইল বি I1 plus I2 plus I3 and this will be the this one। ঠিক আছে, দ্বিতীয়, এটা দ্বিতীয় গেল যে এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা বিভিন্ন রোধের ক্ষেত্রে বিভিন্ন হয়, এবং যদি সমান মানের রেজিস্ট্যান্স হয় তাহলে সমান রেজিস্ট্যান্স, সমান প্রবাহ মাত্রা হবে। এবার দ্বিতীয় কি হলো, একটা জিনিস খুব ভালো করে দেখো, যে আগের বার আমরা যেটা বলেছিলাম যে এই রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটার ক্ষেত্রে বিভব প্রভেদ আলাদা ছিল, তাই না? এই ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে V।
হ্যাঁ, আবার এটা বলছি, বহির্বর্তনীতে কিন্তু রোধ শূন্য বলে ধরে নিয়েছি, কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই বলে আমি ধরে নিয়েছি। তো তুল্য রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের অ্যাক্রসে যত যে ভোল্টেজ থাকে সবাই ক্ষেত্রে সমান থাকবে, ঠিক আছে। আর শেষ যেটা বলবো যে একবার জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি, নইলে পরে তোমাদের হবে যে আর একটা সমবায় হয়, সেটা হচ্ছে মিশ্র সমবায়। ধরো এরকম একটা ডিস্টেন্স আছে, এর সঙ্গে এইরকম একটা সমান্তরাল সমবায় করে দিয়েছি, এটাকে বলা হয় মিশ্র সমবায়, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয় যে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তখন আমরা অঙ্ক করার সময় কি করব, যে এই R1 এই প্রথমে করব 1/R = 1/R2 + 1/R3। এবার করে টোরে এইটাকে আমি একটা, এবার যে তুল্য রোধ আসলো, এবার এখানে কি হলো R দেখবে আমি স্টেপ জাম্প করবো না, তোমরাও করবে। 1/R = R2 R3 বা উপরে হবে R3 + R2, তাহলে R R2 R3 / R2 + R3। তাহলে এই যে R, এই জিনিসটাকে আমি আবার আরেকটা ছবি আঁকবো, এটা মানে করে এইটা এখানে এখন আমি তুল্য রোধ আঁকলাম। দিস ওয়ান ইজ R1 and this one is R2 R3 / R2 + R3। তাহলে এখন এরপরে এবার আমি দুটোকে কিন্তু বাগে পেয়েছি, এরা শ্রেণী সমবায় হয়ে গেছে। তাহলে এবার যে তুল্য রোধটা হবে সেটা হবে ফাইনাল তুল্য রোধ, সেটা কি মান হবে R1 + R2 R3 / R2 + R3, this much ohm। এইটা গেল মিশ্র সমবায়। আমি মিশ্র সমবায় এই জন্যই বললাম যাতে তোমাদের মানে একদম যদি না থাকে, বাই চান্স যদি কোনো কোশ্চেন চলে আসে, তাহলে যাতে না করো, কিছুটা জানা থাকলো। আর যদি কারোর ইচ্ছা থাকে তাহলে তো আরো বেশি পড়তেই পারো। তো এই গেল আজকের পড়াশোনা। এর পরের দিন আমরা কিন্তু শুরু করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল আর তড়িৎ ক্ষমতা, এইসব নিয়ে, ঠিক আছে। তারপরে যাব তড়িৎ চুম্বকে। তো এখন এখানেই শেষ করি।